হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এবং পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো 5th সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হিটলারের বিদেশ নীতি বা হিটলারের পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে। সিইউ বিএ হিস্ট্রি অনার্স এবং জেনারেল 5th সেমিস্টার, অনার্সের ক্ষেত্রে সিসি 11, পাশের ক্ষেত্রে ডিএসসি A2। প্রশ্ন হচ্ছে হিটলারের পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি, অর্থাৎ হিটলার অন্য রাষ্ট্রের ক্ষেত্রে কি নীতি নিয়েছিলেন বা অন্যান্য বৈদেশিক নীতির ক্ষেত্রে মানে রাষ্ট্রের ক্ষেত্রে কি নীতি নিয়েছিলেন, 10 নম্বরে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখন হিটলার ক্ষমতা আসার পর তারা এই পররাষ্ট্র নীতি গ্রহণ করেন এবং তার এই পররাষ্ট্র নীতির একটা চূড়ান্ত রূপ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যেসব কারণগুলো রয়েছে তার মধ্যে একটা রয়েছে হিটলারের এই পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি। এখন প্রশ্ন হচ্ছে যে হিটলারের বিদেশ নীতির লক্ষ্যটা কি, সেটাকে আমাদের প্রথমে জানতে হবে। দেখো, হিটলারের যে জীবনীকার সেই অ্যালান বুল্ক একটা গ্রন্থ লিখেছিলেন হিটলারের জীবনীর উপরে, হিটলার এ স্টাডি ইন্টারনি। এই গ্রন্থে তিনি বলেছিলেন যে সমগ্র বিশ্বে জার্মানিকে শ্রেষ্ঠ শক্তি রূপে প্রতিষ্ঠা করাই ছিল হিটলারের প্রধান উদ্দেশ্য। তবে এই বক্তব্যের বিরোধিতা করেছেন আরেকজন ঐতিহাসিক যার নাম A.J.P. টেলর। তিনি বলেছেন যে এই যে হিটলার সারা বিশ্ব জুড়ে জার্মানিকে শ্রেষ্ঠ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। কারণ সারা বিশ্ব জুড়ে যদি তার জার্মানিকে যদি শ্রেষ্ঠ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দরকার ছিল নৌবাহিনী বা শক্তিশালী নৌবাহিনী তৈরি করার প্রয়োজন ছিল। কিন্তু হিটলার তো কোনো নৌবাহিনী তৈরি করেননি। তাহলে কি করে আমরা বলবো যে হিটলার সমগ্র বিশ্বে জার্মানিকে শ্রেষ্ঠ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? তাই এই অ্যালান বুল্কের বক্তব্যের বিরোধিতা করে A.J.P. টেলর বলেছেন যে তিনি অর্থাৎ হিটলার সারা বিশ্ব জুড়ে জার্মানিকে শ্রেষ্ঠ শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাননি। অর্থাৎ এই যে হিটলারের বিদেশ নীতির লক্ষ্যটা কি, সেটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। তা যাক, আমরা সে প্রসঙ্গে যাব না। আমাদের মূল বিষয় যে হিটলার কি কি কাজ করেছিলেন এই বিদেশ নীতির ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। তার প্রথম কাজ ছিল ভার্সাই সন্ধির বিরোধিতা করা। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি হয়, জার্মানির উপরে নানা রকম ভাবে মানে শর্ত চাপানো হয়, মানে জার্মানির উপরে অনেকটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এই ভার্সাই সন্ধি। তাই হিটলার যখন ক্ষমতায় আসেন 1933-এর পরবর্তীকালে, তখন তার মূল লক্ষ্য থাকে যে এই ভার্সাই সন্ধিকে তার যে শর্তগুলো একে একে ভেঙে ফেলা এবং ভার্সাই সন্ধিকে ধূলিসাৎ করে দেওয়া। এবং ভার্সাই সন্ধিকে ধূলিসাৎ না করলে জার্মানি কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। তাই হিটলার একে একে ভার্সাই সন্ধির সমস্ত শর্তগুলোকে লঙ্ঘন করতে থাকেন এবং ভার্সাই সন্ধিকে একটা সময় সলিল সমাধি ঘটান। তাই প্রথম তার বিদেশ নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই ভার্সাই সন্ধির বিরোধিতা করা। এরপর 1933 নাগাদ জেনেভাতে নিরস্ত্রীকরণ সম্মেলন বসে, অর্থাৎ প্রতিটা রাষ্ট্র তাদের যে অস্ত্র সেটা উৎপাদন কমিয়ে দেবে, অস্ত্র ত্যাগ করবে, এমন একটা সম্মেলন বসে জাতিসংঘের উদ্যোগে জেনেভাতে। সেখানে জার্মান প্রতিনিধিরা বলে যে জার্মানি তো অস্ত্র ত্যাগ করবে বা অস্ত্র হ্রাস করবে, কিন্তু সাথে সাথে অন্যান্য রাষ্ট্রকেও সমান অনুপাতে তাদেরকেও অস্ত্র হ্রাস করতে হবে। এই দাবি অন্যান্য রাষ্ট্রগুলো মানেনি স্বাভাবিকভাবেই। ফলে হিটলার এর নির্দেশে জার্মান প্রতিনিধিরা এই জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করে এবং সঙ্গে সঙ্গে 1933 সালে জার্মানি জাতিসংঘ থেকে ইস্তফা দেয়। তাহলে এটা ছিল তার দ্বিতীয় উল্লেখযোগ্য কাজ হিটলারের। প্রথমে ছিল ভার্সাই সন্ধির বিরোধিতা করা, এরপরে তিনি করছেন কি না, জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করছেন, জাতিসংঘের সদস্যপদ তিনি ত্যাগ করছেন। এরপরে যে বিষয়টা দেখব যে পোল্যান্ডের সাথে তিনি একটা অনাক্রমণ চুক্তি করছেন, অর্থাৎ জার্মানি আর পোল্যান্ডের মধ্যে অনাক্রমণ চুক্তি হচ্ছে। কেন হচ্ছে? দেখো, পোল্যান্ড আর জার্মানির সীমানা নিয়ে কিন্তু বিরোধ লেগেই আছে। এই কারণে পোল্যান্ড ফ্রান্সের দিকে ঝুঁকছিল, ফ্রান্সের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ হতে চাইছিল। সেক্ষেত্রে জার্মানির বিপদের আশঙ্কা, কারণ জার্মানির চিরশত্রু ফ্রান্স। এই কারণে হিটলার পোল্যান্ড যাতে ফ্রান্সের দিকে না ঝুঁকতে পারে তার জন্য পোল্যান্ডের সাথে
একটা অনাক্রমণ চুক্তি সম্পাদন করে। মূল উদ্দেশ্য থাকে যে কোনো বিরোধ যদি দেখা দেয় তাহলে পারস্পরিক শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার ভিতর দিয়ে সমস্যার সমাধান করা হবে। এই উদ্দেশ্য বা এই শর্তকে সামনে রেখে পোল্যান্ডের সাথে একটি অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে। এরপরে যে বিষয়টা মানে হিটলার করছেন যে সার অঞ্চল, জার্মানির যে শিল্প সমৃদ্ধ অঞ্চল ছিল সার, সেই সার অঞ্চল ভার্সাই সন্ধির ভিতর দিয়ে সেই সার অঞ্চল ফ্রান্সের অধিকারে চলে গিয়েছিল এবং এই অঞ্চলে জাতিসংঘের যে সেনাবাহিনী সেটা মোতায়েন করা ছিল এবং বলা হয়েছিল যে 15 বছর পরে এখানে গণভোটের মাধ্যমে এই সার অঞ্চলের ভাগ্য নির্ধারণ করা হবে। হিটলার এই সার অঞ্চলের তিনি অগ্রসর হন এবং সার অঞ্চলকে অধিকার করার জন্য এই অঞ্চলের যারা জার্মান ভাষাভাষী মানুষ রয়েছে তাদেরকে উস্কানি দিতে থাকেন এবং একটা সময় দেখা যায় যে 1935 সাল নাগাদ এখানে একটা গণভোট হয়। অবশ্যই এই ভোটে হিটলার ভীতি প্রদর্শন করেছিলেন এবং গণভোটের মাধ্যমে সার অঞ্চল জার্মানির অন্তর্ভুক্ত হয়, কারণ এই অঞ্চলের মানুষ 99% মানুষ কিন্তু জার্মানির সাথে সংযুক্ত হতে চাইছিল। গণভোটে সেইভাবে তারা রায় দিয়েছিল। তাহলে হিটলারের একটা উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল এই সার অঞ্চল, যেটা জার্মানিরই ছিল, ফ্রান্সের অধিকারে ছিল, সেই অঞ্চলটাকে তিনি পুনরুদ্ধার করেন এবং ভার্সাই সন্ধির শর্তকে অমান্য করেন। এরপর যে বিষয়টা আসছে সেটি হচ্ছে যে জার্মানির অস্ত্রসজ্জা। হিটলার বুঝতে পারেন যে জার্মানিকে অস্ত্রসজ্জায় সজ্জিত করতে হবে এবং ভবিষ্যতে জার্মানির যুদ্ধের সম্ভাবনা রয়েছে অন্যান্য রাষ্ট্রের সাথে, তাই তিনি অস্ত্রসজ্জার দিকে মনোনিবেশ করেন। জার্মানির সেনাবাহিনী ছিল 1 লক্ষ। ভার্সাই সন্ধির ভিতর দিয়ে জার্মানির সেনা করা হয়েছিল 1 লক্ষ। হিটলার সেটা 20 লক্ষে পরিণত করেন এবং জার্মানিতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়া বা সামরিক কর্তব্য পালন করাটা বাধ্যতামূলক করে দেন প্রতিটা জার্মান নাগরিকের। এছাড়া জার্মানিতে বোমারু বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন, তারপরে বিমান বাহিনী এগুলো তিনি তৈরি করেন এবং জার্মানির যে বিমান বাহিনী লুফটওয়াফ সেটা বিশ্বের শ্রেষ্ঠ বিমান বাহিনীতে তিনি পরিণত করেন। এইভাবে জার্মানিতে তিনি অস্ত্রসজ্জা করেন এবং জার্মানির অস্ত্রশক্তি অনেকটা বৃদ্ধি করেন। এরপরে হিটলার যে কাজটা করেন সেটি হচ্ছে ইংল্যান্ডের সাথে একটা নৌ চুক্তি সম্পাদন করেন, কারণ জার্মানির এই অস্ত্র বৃদ্ধিতে ইংল্যান্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং এর ফলে একটা সময় দেখা যায় যে ইংল্যান্ড এবং জার্মানির মধ্যে একটা নৌ চুক্তি হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে ইংল্যান্ডের অনুপাতে 35% হারে জার্মানিও তার নৌবাহিনী বৃদ্ধি করতে পারবে। তো এইভাবে ইংল্যান্ডের সাথে এই চুক্তি করাটা হিটলারের কিন্তু একটা কূটনৈতিক সাফল্যের পরিচয় ছিল, কারণ ইংল্যান্ডকে নিজের দলে টেনে নিয়ে তিনি ইংল্যান্ডকে ফ্রান্স বা রাশিয়ার দিক থেকে সরিয়ে আনেন এবং নিজের দলভুক্ত করেন। এটা তার একটা উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। এরপরে যেটা দেখব, রাইন ভূখণ্ড জয়। রাইন নদী, ফ্রান্স এবং জার্মানির বর্ডার রাইন নদী এবং রাইন নদী তীরবর্তী অঞ্চলে অনেক নৌ ঘাঁটি ছিল, অনেক দুর্ভেদ্য ঘাঁটি ছিল যেগুলোকে ধ্বংস করা হয়েছিল বা এগুলো ফ্রান্সের অধিকারে চলে গিয়েছিল। হিটলার একে একে এই রাইন অঞ্চলটা পুনরুদ্ধার করেন এবং জার্মানির অন্তর্ভুক্ত করেন। তিনি ভেবেছিলেন যে এক্ষেত্রে ইংল্যান্ড ফ্রান্স তার বিরোধিতা করবে। ফ্রান্স কিছুটা বিরোধিতা করেন, কিন্তু ইংল্যান্ড সম্পূর্ণ তোষণ নীতি নেন, অর্থাৎ তোয়াজ করতে থাকেন হিটলারকে। তাই হিটলার এক প্রকার বিনা বাধায় এই রাইন অঞ্চল দখল করে নেন। এরপরে যে বিষয়টা আসছে যে স্পেনের গৃহযুদ্ধ। স্পেনের গৃহযুদ্ধে হিটলার স্পেনের যে একনায়কতন্ত্রীর যে সামরিক শাসক জেনারেল ফ্রাঙ্কো তাকে সমর্থন করেন। তিনি ভেবেছিলেন এর ফলে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে যখন যুদ্ধ বাঁধাবেন হিটলার, তখন এই একনায়কতন্ত্রী জেনারেল ফ্রাঙ্কো হিটলারকে সাহায্য করবেন। এছাড়া এই স্পেনের গৃহযুদ্ধে হিটলারের যে লুফটওয়াফ বিমান বাহিনী, সেই বিমান বাহিনী কতটা পারদর্শী সেটা দেখার জন্য তিনি এখানে বিমান বাহিনীকে নামান এবং বিমান বাহিনীর কার্যকারিতা লক্ষ্য করেন এবং এখানে তিনি জার্মানি সহ ইতালিও জার্মানির সাথে জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। আর এর অন্যদিকে রাশিয়া ছিল, ইংল্যান্ড, ফ্রান্স এরাও কিন্তু এই স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণ করে। তো স্পেনের গৃহযুদ্ধ হয়ে উঠেছিল একটা ছোটখাটো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাই এটাকে বলা যায়, এজেপি টেলর একে বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া ছিল স্পেনের গৃহযুদ্ধ। তো স্পেনের গৃহযুদ্ধের ভিতর দিয়ে
হিটলার নিজের ক্ষমতাকে জাহির করেন এবং বিশ্বের কাছে তিনি একটা নতুন শক্তি হিসেবে যে উঠে আসছেন সেই বার্তা কিন্তু পৌঁছে দিতে পেরেছিলেন। এরপরে যে বিষয়টা তিনি করেছিলেন সেটি হচ্ছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। রোম মানে ইতালি, বার্লিন মানে জার্মানি, আর টোকিও মানে জাপান। অর্থাৎ জাপান, জার্মানি এবং ইতালি এই তিনটি দেশ একসাথে চুক্তিবদ্ধ হয়। তো ইতালির প্রসঙ্গে আসি। হিটলারের এই ক্ষমতা বৃদ্ধিতে মুসোলিনি, ইতালির মুসোলিনি আতঙ্কিত হন এবং ফ্রান্সের সাথে একটা চুক্তিবদ্ধ হন। কিন্তু যখন 1936 সালে মুসোলিনি আবিসিনিয়া আক্রমণ করে তখন হিটলার তাকে সমর্থন করেন। এর ফলে হিটলার এবং মুসোলিনি একে অপরের কাছাকাছি আসেন এবং উভয়ের মধ্যে ইস্পাতের চুক্তি স্বাক্ষরিত হয় এবং ইস্পাতের চুক্তির ভিতর দিয়ে হিটলার এবং মুসোলিনি একে অপরের সুহৃদ বা বন্ধুতে পরিণত হন। এরপর জাপানকে সাথে নিয়ে, এদিকে জাপান 1930-এর পরে জাপানের সমরবাদের উত্থান হচ্ছে। তোমরা ডিএসসি B1 পেপারে দেখেছো যে জাপানের সমরবাদের, এটা পরের সেমিস্টারে তোমরা পড়বে জাপান সম্পর্কে। যদিও সেখানে দেখবে যে জাপানে 1930 সালে সমরবাদের উত্থান হয় সামরিক নেতাদের এবং জাপান সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে। তা জাপান স্বাভাবিকভাবে এই জার্মানির সাথে যোগদান করে এবং এই তিনটি দেশের মধ্যে একটা চুক্তি হয়, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। এরপরে এই অক্ষ চুক্তির পর মানে এটা তৈরি হয় 1936-এর অক্টোবরে, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। এছাড়া জাপানের সাথে সাম্যবাদ বিরোধী অ্যান্টি কমিন্টার্ন চুক্তি, অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট বলে একটি চুক্তি 1936-এর 25শে নভেম্বর তিনি স্বাক্ষর করেন। এরপরে যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে অস্ট্রিয়া দখল। হিটলার এবার অস্ট্রিয়ার দিকে নজর দেন। সেন্ট জার্মাইন চুক্তি এবং ভার্সাই সন্ধি অনুযায়ী অস্ট্রিয়া এবং জার্মানির সংযুক্তিকরণ নিষিদ্ধ ছিল, কিন্তু হিটলার এই চুক্তিকে অমান্য করে, ভার্সাই সন্ধিকে অমান্য করে অস্ট্রিয়া দখল করার জন্য অগ্রসর হন এবং একটা সময় তিনি সমগ্র অস্ট্রিয়া কিন্তু তিনি দখল করে নেন 1938-এর 14ই মার্চ এবং 10ই এপ্রিল অস্ট্রিয়াতে একটা গণভোট হয় এবং গণভোটের ভিতর দিয়ে সমগ্র অস্ট্রিয়া জার্মানির অন্তর্ভুক্ত হয়। এরপর তিনি চেকোস্লোভাকিয়া দখল করেন, অর্থাৎ চেকোস্লোভাকিয়ার দিকে তিনি নজর দেন। চেকোস্লোভাকিয়ার যে সুদেতান অঞ্চল ছিল, সেখানে ছিল জার্মান ভাষাভাষী একটি অঞ্চল। তো হিটলার সেই জার্মান ভাষাভাষী অঞ্চলে জার্মানিদেরকে উত্ত্যক্ত করতে থাকেন এবং তার সেই সুদেতান অঞ্চলের জার্মানরা দাবি তোলে, জার্মানির সাথে সংযুক্তির দাবি তোলে। এই রকম একটা পরিস্থিতিতে মুসোলিনির মধ্যস্থতায় ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেন এবং ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ে, এদের মধ্যে একটা মধ্যস্থতা হয়, একটা বৈঠক বসে যার নাম হয় মিউনিক বৈঠক। এই মিউনিকে একটা চুক্তি হয়, মিউনিক চুক্তি। মিউনিক চুক্তির ভিতর দিয়ে বলা হয় যে হিটলারকে সুদেতান অঞ্চল দিয়ে দেওয়া হবে এবং হিটলার আর বাকি সমগ্র চেকোস্লোভাকিয়ার সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতিও দেন। কিন্তু এর কিছুদিন পর, খুব বেশি দিন নয়, কিছুদিন পর 1939-এর 15ই মার্চ হিটলার সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করে নেন। তা প্রথমে সুদেতান অঞ্চল বললেও পরে তিনি কিন্তু চেকোস্লোভাকিয়াও দখল করে নিয়েছিলেন। এরপর হিটলার রাশিয়ার দিকে নজর দেন। রাশিয়ার সাথে তিনি একটা অনাক্রমণ চুক্তি করেন 1939-এর 23শে আগস্ট, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। কারণ হিটলার বুঝতে পেরেছিলেন যে সামনেই একটা বড় যুদ্ধ তাকে বাধাতে হবে। তো সেক্ষেত্রে যদি একই সাথে জার্মানির পূর্ব দিকে রাশিয়ার সাথে যুদ্ধ করতে হয়, একই সাথে যদি পশ্চিম দিকে ইংল্যান্ড ফ্রান্সের সাথে যুদ্ধ করতে হয়, তাহলে জার্মানির বিপদ। এই কারণে তিনি রাশিয়াকে কিছুদিনের জন্য নিরপেক্ষ রাখতে চেয়েছিলেন পূর্ব সীমান্তে। এদিকে রাশিয়ারও প্রয়োজন ছিল, কিছুদিন যুদ্ধ বিরতির প্রয়োজন ছিল, কারণ তার নিজের অস্ত্র শক্তি বাড়ানোর জন্য একটা সময়ের প্রয়োজন ছিল। উভয়বিধ কারণে জার্মানির যে বিদেশ মন্ত্রী রিবেনট্রপ এবং রাশিয়ার বিদেশ মন্ত্রী মলোটভ, এনাদের মধ্যে 1939-এর 23শে আগস্ট মধ্যরাতে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় 10 বছরের মেয়াদে। একে বলা হয় মলোটভ রিবেনট্রপ প্যাক্ট। এখন এই চুক্তির ভিতর দিয়ে একটাই শর্ত ছিল যে জার্মানি এবং রাশিয়ার মধ্যে, যে পোল্যান্ডকে নিজেদের মধ্যে এরা ভাগ করে নেবে, রাশিয়া এবং জার্মানি নিজেদের মধ্যে ভাগ করে নেবে এবং এই দুটি দেশ অর্থাৎ জার্মানি রাশিয়া কেউ কাউকে 10 বছর আক্রমণ করবে না। তো এই চুক্তি ছিল হিটলারের একটা কূটনৈতিক সাফল্যের পরিচয়। এই চুক্তির পর তিনি বলেছিলেন সমগ্র বিশ্ব আমার পকেটে। তো যাই হোক, এটা তার কূটনৈতিক সাফল্যের একটা পরিচয়। এরপর তিনি পোল্যান্ড আক্রমণ করছেন।
কারণ পোল্যান্ডের সমস্যা ছিল খুবই জটিল। জার্মানি হিটলার পোল্যান্ডের ভিতর দিয়ে সমুদ্রে যাওয়ার জন্য, ডানজিক বন্দরে যাওয়ার জন্য একটা করিডোর দাবি করেন, কিন্তু পোল্যান্ড সেই দাবি অগ্রাহ্য করে। ফলে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন 1939-এর 1 সেপ্টেম্বর। এবং পোল্যান্ডের যে রক্ষক ইংল্যান্ড, ফ্রান্স, তখন তারা তোষণ নীতি পরিত্যাগ করে 3রা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো এই ছিল হিটলারের পররাষ্ট্র নীতি, যেখানে প্রথম থেকে পয়েন্ট আকারে তোমাদের বিষয়গুলো আলোচনা করতে হবে। ভার্সাই সন্ধির বিরোধিতা করছেন, জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করে তিনি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করছেন। এরপরে তিনি সার অঞ্চল পুনরুদ্ধার করছেন, রাইন অঞ্চল পুনরুদ্ধার করছেন, অস্ত্র সজ্জা বৃদ্ধি করছেন। এরপর তিনি অস্ট্রিয়া দখল করছেন, চেকোস্লোভাকিয়া দখল করছেন, ইংল্যান্ডের সাথে নৌ চুক্তি সম্পাদন করছেন, ইতালির সাথে ইতালির মুসোলিনির সাথে ইস্পাতের চুক্তি করছেন, এবং ইতালির জার্মানি এবং জাপান একসাথে অ্যান্টি কমিন্টান প্যাক্ট বা রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করছেন। এছাড়া রাশিয়ার সাথে তিনি করছেন অনাক্রমণ চুক্তি। এরপরে তিনি পোল্যান্ডের দিকে নজর দিচ্ছেন, পোল্যান্ড আক্রমণ করছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। তো এই ঘটনাগুলো পর পর কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। এগুলোই ছিল হিটলারের বিদেশ নীতির মূল বিষয়, এবং এই পয়েন্টগুলো ধরে ধরে তোমাদের এর অ্যান্সার রেডি করতে হবে। 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করছি। 5th সেমিস্টার হিস্ট্রি অনার্স CC 11 এবং জেনারেলদের জন্য DSC A2। হিটলারের বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি আলোচনা করো, মার্কস 10। হিটলারের পররাষ্ট্র নীতির লক্ষ্য কি তা নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট বিতর্ক আছে। হিটলারের জীবনীকার হিটলারের স্টাডি ইন টার্নি ঐতিহাসিক অ্যালান বুলক বলেন যে হিটলারের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ছিল জার্মানিকে ইউরোপের প্রধান শক্তিতে পরিণত করা। তার চূড়ান্ত লক্ষ্য ছিল বিশ্বের শ্রেষ্ঠ শক্তি হিসেবে জার্মানিকে প্রতিষ্ঠা করা। অধ্যাপক AJP টেলর এ ব্যাপারে ভিন্ন কথা বলেন। তার মতে হিটলারের বিশ্বব্যাপী জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্য সম্পর্কে কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ নেই। অধ্যাপক টেলর বলেন যে তার প্রকৃত লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মান সাম্রাজ্য বিস্তার করে ওই অঞ্চলের জার্মান উদ্বাস্তুদের জন্য স্থান সংকুলান করা। ভার্সাই সন্ধি জার্মানির উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এবং জার্মান জাতির সব অগ্রগতির মূল প্রতিবন্ধক ছিল এই সন্ধি। হিটলারের লক্ষ্য ছিল এই চুক্তির বেড়াজাল থেকে জার্মানিকে সর্বতোভাবে মুক্ত করা। এই কারণে ক্ষমতায় এসে প্রথম থেকেই তিনি এই চুক্তি লঙ্ঘন করতে শুরু করেন। 1933 খ্রিস্টাব্দে জেনেভাতে অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ সম্মেলনে হিটলার দাবি করেন অন্যান্য রাষ্ট্র তাদের সামরিক শক্তি হ্রাস করে জার্মানির স্তরে নামিয়ে আনুক। এই প্রস্তাব অগ্রাহ্য হলে জার্মান প্রতিনিধি সম্মেলন ত্যাগ করেন এবং একই সঙ্গে জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে 14 অক্টোবর 1933। এর ফলে ভার্সাই ব্যবস্থা প্রবল আঘাত প্রাপ্ত হয়। প্যারা করে দেখো, ভার্সাই সন্ধি দ্বারা জার্মানির বহু ভূখণ্ড পোল্যান্ডকে দেওয়া হয়। 1934 খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ডের সঙ্গে 10 বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন এবং শান্তিপূর্ণ উপায়ে সব বিবাদ মিটিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। ভার্সাই চুক্তি অনুসারে জার্মানির শিল্প সমৃদ্ধ সার উপত্যকা ফ্রান্সকে দেওয়া হয়। 1933 খ্রিস্টাব্দে ক্ষমতায় এসে হিটলার সার উপত্যকায় জার্মানির অনুকূলে সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করেন এবং ভোটদাতাদের নানাভাবে ভীতি প্রদর্শন করে গণভোট গ্রহণ করেন এবং এই অঞ্চলের প্রায় 90% মানুষ জার্মানির সঙ্গে সংযুক্তির পক্ষে মত দেয়। এইভাবে 15 বছর পর সার পুনরায় জার্মানির সঙ্গে যুক্ত হয়। জাতিসংঘের সদস্যপদ ত্যাগের পর হিটলার সৈন্য সংখ্যা বৃদ্ধি ও অস্ত্র শস্ত্র সংগ্রহে তৎপর হন। জার্মানির সৈন্য সংখ্যা 1 লক্ষ থেকে 20 লক্ষে দাঁড়ায়। 1935 খ্রিস্টাব্দে জার্মানির বাধ্যতামূলক সামরিক শিক্ষা প্রবর্তনের কথা ঘোষণা করে। জার্মানিতে ট্যাঙ্ক, কামান, রণতরী, সাজোয়া গাড়ি, ডুবোজাহাজ, বিমান বাহিনীর বোমারু বিমান প্রভৃতি যুদ্ধের নানা আধুনিক উপকরণ তৈরি হতে থাকে। জার্মানির এই সমরসজ্জায় যখন চারিদিকে প্রতিবাদ উঠেছে, তখন ইংল্যান্ড জার্মানিকে বাধা না দিয়ে জার্মানির সঙ্গে এক নৌ চুক্তি সম্পাদন করে, যা ইঙ্গো জার্মান নৌ চুক্তি, জুন 1935 নামে পরিচিত। এর দ্বারা ব্রিটেন নৌবহরের 35% হারে জার্মানি নৌশক্তি বৃদ্ধির কথা বলা হয়। এই চুক্তিটি হিটলারের বিরাট কূটনৈতিক জয়রূপে পরিগণিত হয়। ভার্সাই ও লোকার্নো চুক্তির শর্তানুসারে রাইন ভূখণ্ড ছিল এক অসামরিক এলাকা, সেখানে কোনো প্রকার অস্ত্রসজ্জা নিষিদ্ধ ছিল। এই দুই সন্ধির শর্ত উপেক্ষা করে 1936 খ্রিস্টাব্দের মার্চ মাসে হিটলার রাইন ভূখণ্ডে অস্ত্রসজ্জা
শুরু করেন এবং তারপর একরকম বিনা বাধায় তা দখল করে নেন। প্যারা করে 1936 জুলাই মাসে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়। স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো বিদ্রোহ ঘোষণা করলে হিটলার তাকে সমর্থন জানান। স্পেনের গৃহযুদ্ধে যোগ দিয়ে হিটলার তার সমর বাহিনী, বিশেষ করে তার বিমান বাহিনীর দক্ষতা দেখতে চেয়েছিলেন। হিটলারের শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে মুসোলিনি ফ্রান্সের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। 1935 খ্রিস্টাব্দে মুসোলিনি আবিসিনিয়া আক্রমণের সময় হিটলার মুসোলিনিকে সমর্থন করে। হিটলারের লক্ষ্য ছিল অস্ট্রিয়া দখল এবং অস্ট্রিয়া দখলের সময় ইতালির সাহায্য দরকার হতে পারে। এই উপলব্ধি থেকে হিটলার মুসোলিনির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন। 1936 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দুজনের মধ্যে মৈত্রী চুক্তি গড়ে ওঠে। এই মৈত্রী রোম বার্লিন অক্ষ চুক্তি, রোম বার্লিন অ্যাক্সিস নামে পরিচিত। 1936 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর জার্মানি ও জাপান সাম্যবাদ বিরোধী অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট বা চুক্তি, অ্যান্টি কমিন্টার্ন প্যাক্ট স্বাক্ষর করে। 1937 খ্রিস্টাব্দে 6 নভেম্বর ইতালি এই কমিন্টার্ন বিরোধী মিত্রজোটে যোগ দিলে ইতালি, জার্মানি, জাপান এই 3 রাষ্ট্রের জোট গড়ে ওঠে। এই জোট রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি, রোম বার্লিন টোকিও অ্যাক্সিস নামে পরিচিত। প্যারা করে দেখো, এরপর হিটলার অস্ট্রিয়ার দিকে নজর দেন। ভার্সাই সন্ধি ও সেন্ট জার্মেইন সন্ধি দ্বারা জার্মানি অস্ট্রিয়ার সংযুক্তি নিষিদ্ধ ছিল। ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে হিটলার অস্ট্রিয়ার নাৎসিবাদের নানাভাবে ইন্ধন দিতে থাকেন এবং শেষ পর্যন্ত 1938-এর 14 মার্চ ইংল্যান্ডের পরোক্ষ সমর্থনে জার্মানি অস্ট্রিয়া দখল করে। 10 এপ্রিল এক গণভোটের মাধ্যমে অস্ট্রিয়ার 99.75% মানুষ এই সংযুক্তির পক্ষে রায় দেন। অস্ট্রিয়া দখলের পর হিটলার চেকোস্লোভাকিয়া জয়ে অগ্রসর হন। শেষ পর্যন্ত মুসোলিনির মধ্যস্থতায় মিউনিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের, হিটলার ও মুসোলিনির মধ্যে এক চুক্তি সম্পাদিত হয় যা মিউনিক চুক্তি নামে পরিচিত। 29 সেপ্টেম্বর 1938 এই চুক্তি অনুসারে সুদেতান অঞ্চল জার্মানিকে হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এইভাবে বিনা যুদ্ধে হিটলার চেকোস্লোভাকিয়ার এক বিরাট অংশ দখল করেন। এই চুক্তি স্বাক্ষরের 6 মাস পর 1939-এর 15 মার্চ হিটলার সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করে নেন। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। এরপর হিটলারের দৃষ্টি পড়ে পোল্যান্ডের দিকে। হিটলার ডানজিগ বন্দর এবং সেখানে পৌঁছবার জন্য পোল্যান্ডের মধ্য দিয়ে একটি করিডোর দাবি করেন। পোল্যান্ড এই দাবি অগ্রাহ্য করে। সুচতুর হিটলার উপলব্ধি করেন যে পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড ও ফ্রান্স সহজে মেনে নেবে না। এই কারণে একদিকে তিনি যেমন যুদ্ধের প্রস্তুতি শুরু করেন, তেমনি অন্যদিকে সাম্যবাদী রাশিয়ার সঙ্গে চুক্তি স্থাপনে উদ্যোগী হন। 1939-এর 23 আগস্ট মধ্যরাতে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্থির হয় দুপক্ষ পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এই চুক্তি হিটলারের কূটনৈতিক বিচক্ষণতার পরিচায়ক। এই চুক্তি স্বাক্ষরের পর ওই বছরের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। সদ্য স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রাশিয়া নিরপেক্ষ থাকে। পোল্যান্ডের রক্ষক ইংল্যান্ড ও ফ্রান্স 3রা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো এই ছিল হিটলারের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া তোমাদের অন্য কোনো প্রশ্নের উত্তর নিয়ে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।